যাচ্ছে না দরপতন, বিনিয়োগকারী পুলিশ সংঘর্ষ, আটক ৩৭, সাংবাদিকদের ওপর হামলা, এখনই আসছে না সরকারি শেয়ার। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না চাল তেলের দামে, টিসিবি কার্যকর করে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিসমিল্লাহ ও ধর্মনিরপেক্ষতা রেখে সংবিধান পুনর্মুদ্রণ কাজ শেষ, সংযোজন করা হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। এবং বিআরটিএ মানি দুর্ভোগ, অনিয়ম আর ঘুষ বাণিজ্যের আখড়া, দালালদের দৌরাত্মে অসহায় সবাই, দায়ী অসৎ কর্মকর্তারা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজ রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি তৌহিদা খান খুশবু। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। অস্থির শেয়ার বাজারে দরপতন ঠেকাতে কাজে আসছে না কোনো উদ্যোগী। এমন পরিস্থিতিতে সপ্তাহের দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাপক দরপতনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা। রণক্ষেত্র হয়ে ওঠে পুরো মতিঝিল এলাকা, হামলা হয় সাংবাদিকদের ওপর, ভেঙে ফেলা হয় আরটিভির ক্যামেরা। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত আসে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার এখনই বাজারে না ছাড়ার। ঝুমুর বাড়ির রিপোর্ট। লেনদেন শুরুর 15 মিনিটের মধ্যে সূচক নেমে যায় আগের দিনের চেয়ে 436 পয়েন্ট। সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসেন সাধারণ বিনিয়োগকারীরা। প্রায় একই সময় সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, বাজারে থাকা সরকারি কোম্পানিগুলোর শেয়ারের বাইরে আপাতত নতুন করে আর কোনো শেয়ার ছাড়া হবে না। আর সরকারি কোম্পানির আরো শেয়ার বাজারে আসছে এমন শুনেও অনেকে শেয়ারের দাম কমাচ্ছেন, এমন অভিযোগও করেন তিনি। এদিকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক হয়ে দৈনিক বাংলা মোড় তখন রণক্ষেত্র। এক পর্যায়ে মধুমিতা ভবনে বিনিয়োগকারীরা আগুন দিলে তৎপর হয়ে ওঠে পুলিশ। এ সময় আটক করা হয় কয়েকজনকে। হামলায় আহত হন পুলিশ সহ কয়েকজন সাংবাদিক। বিনিয়োগকারীদের অভিযোগ, ডাচবাংলা ব্যাংকের দেয়া লভ্যাংশে তারা সন্তুষ্ট হতে পারেননি। এই অবস্থায় ব্যাংকগুলোর উপর আস্থা হারাচ্ছেন তারা। যে বিনিয়োগকারী আছে এদের এখন আতঙ্কিত হয়ে গেছে সবাই। আজকে একটা নিয়ম করছে, কালকে এটা আবারই উদ্যোগ হয়ে দিচ্ছে। সেই জন্য এই মানুষের ভয়ে কিছু কিছু লোক সেলটা করতেছে। ডিভিডেন্ড খায়া দেখা যায়, বোনাস খায়া তো আমরা কোনো দেখা যায় ইয়াতে আসতে পারবো না। এখনই ক্রেতা নাই, ওই শেয়ার গুলো যখন মার্কেটে আসবে আমি মনে করি মার্কেট আরো ফল্টে চলে যাবে। তবে বাজারকে স্থিতিশীল করতে এসিসির নতুন কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটি। নাই, জানিও না, আমি কোনো সিদ্ধান্ত আজকে হয় না, যে যেটা হয়েছে আপনারা জানেন অলরেডি। ঝুমুর বাড়ি, আরটিভি, ঢাকা। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না চাল তেলের দামে, প্রতিদিনই বাড়ছে পণ্যগুলোর মূল্য। এই অবস্থা থেকে মুক্তি পেতে টিসিবিকে সত্যিকার অর্থে কার্যকর করা সহ অসাধু ও ব্যবসায়ীদের, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা। রিপোর্ট ফারুক খানের। এ সপ্তাহ চালের দাম কেজিতে বেড়েছে 1 টাকা। মোটা চাল যেখানে 15 দিন আগেও পাওয়া যেত 35 থেকে 36 টাকায়, এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে 38 থেকে 39 টাকায়। এমন অবস্থায় 24 টাকা চালের দোকানগুলোর সামনে লাইন কেবল লম্বাই হচ্ছে। এখান থেকে চালটা নিলে আমি 5 কেজি চাল নিতে পারতাছি 120 টাকা দিয়ে, আর বাইরের থেকে এই চালটা যদি আমি নিতে যাই তাহলে আমার এই চালটা লাগতেছে আপনার 220 টাকা। 40 টাকা বাসে, ওই 40 টাকা আলু মালু নিয়ে সিদ্ধ করে পোলা বানায় নাই নাতে নিয়ে খামু। খাবার তেলের দামও প্রায় আকাশ ছুঁইছে অবস্থা। এই তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 112 টাকায়। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খোলা ও পাম তেলও। দাম বাড়ার প্রতিযোগিতায় যেন নেমেছে অন্য পণ্যগুলো। এই যখন অবস্থা, তখন অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিকভাবে দাম বাড়ার অজুহাতে সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের একটি অংশ। তেল, চিনি, ডাল, চাল, যেগুলোর প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সম্পৃক্ততা রয়েছে। এট দি সেম টাইম দেখি যে ওই এক বাহানায় এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়েছে, এইটার আমি মনে করি যে একটা গ্রুপ অ্যাডভান্টেজ নিচ্ছে। আমরা প্রায় দেখি, কাগজও দেখি, আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের সাপ্লাইকৃত মাল ব্ল্যাক মার্কেট দিয়ে মার্কেটে চলে যাচ্ছে। সো টিসিবিও যদি এই কাজ করে তাহলে এটা কিন্তু ফেয়ার হবে না। তাহলে আমার মনে হয় যে টিসিবি কে না দিয়ে ওপেন ফেয়ার কম্পিটিশনের ভিত্তিতে ছেড়ে দেওয়াই উচিত। আর অন্যরা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেট সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরো কৌশলী ভূমিকা নেওয়ার কথা। মন্ত্রী মহোদয়রা যতই তাদের নিয়ত ভালো থাকুক, আপনি যতই ছড়ি ঘোরান আর বলেন যে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেটরা এই করছে ও করছে, তাতে আরো আতঙ্কের সৃষ্টি হবে। এই মানুষগুলো যেখানে বাজারে থেকে আরো সংগ্রহ করতো এইটা, তারা বাদ দিবে যে না রে বাবা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে, আমরা মজুত করেছি বলে আমাদের জেলে দিতে পারে। তখন দেখা যাবে যে তারা মার্কেটের কাজগুলো করছে না, তারা আমদানি করছে না, তখন দেখা যাবে যে আরো সাপ্লাইয়ের সংকট হবে, প্রাইস আরো বাড়বে। দুই অর্থনীতিবিদই বাজারকে আরো ভালোভাবে মনিটর করে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বললেন। আর তা না হলে কাজে আসবে না কোনো ব্যবস্থাই। বলেছিল যে দ্রব্যমূল্য। ফারুক খান, RTV, ঢাকা। কোটি টাকা খরচে নির্মাণ করা হয় অবকাঠামো, অথচ অযত্ন আর অবহেলায় তা নষ্ট হয়ে যায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উদ্বোধন করতে গিয়ে এমন ভাবে ক্ষোভ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে ক্রীড়া অবকাঠামোগুলোর সুষ্ঠু রক্ষণ সহ এর সঠিক ব্যবহারের দিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রাজীব খানের রিপোর্ট। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নতুন সাজে সজ্জিত দেশের সবচেয়ে বড় ক্রীড়াঙ্গন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একে আন্তর্জাতিক মানে ওঠাতে সম্প্রতি ব্যয় করা হয়েছে ৩৫ কোটি ৮ লাখ টাকা। আনুষ্ঠানিকভাবে এরই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তবে নির্মাণ বা সংস্কারই যেন শেষ কথা না হয় তারই পরামর্শ দিলেন শেখ হাসিনা। প্রিয় সংগঠক বৃন্দ, কোটি কোটি টাকা ব্যয়ে আমরা যেসব অবকাঠামো নির্মাণ করে দিলাম সেগুলো যাতে অযত্নে অবহেলায় নষ্ট না হয়, তার জন্য সঠিক রক্ষণাবেক্ষণ হয় সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে, আমি সেই অনুরোধ জানাচ্ছি। ক্রিকেট ও ফুটবল সহ দেশীয় খেলাধুলাকে আরো প্রতিযোগিতামূলক করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বললেন, খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সাহায্য করে। তবে মাঠের খুব অভাব, মাঠ রাখাটাই কষ্টকর। যে যেখানে একটু জায়গা পায় খালি নির্মাণ করে। কিন্তু আমি অনুরোধ করবো যে আগামীতে এই মানসিকতা পরিহার করে প্রতিটি জায়গায় অন্তত খেলার মাঠ যেন থাকে, সেই দিকে সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা ক্রীড়া চর্চা যাতে আরো উন্নত হয় তার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই আমরা তা করব। এ সময় তিনি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে ও মাঠের বাইরে সব ধরনের ব্যবস্থা করার আশ্বাস দেন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে প্রধানমন্ত্রী বললেন, বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জয়ের ক্ষমতা রাখে সাকিবরা। রাজীব খান, RTV, ঢাকা। উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে পঞ্চম সংশোধনী বাতিল করে বিসমিল্লাহ ও ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সংবিধান পুনর্মুদ্রণের কাজ শেষ করেছে আইন মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পুনর্মুদ্রিত সংবিধানে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সংযোজন করা হয়েছে। ক্ষমতার জন্য নয়, দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হলে মানুষ তা মেনে নেবে না। প্রয়োজনীয় উন্নয়ন বন্ধ রেখে খাদ্য আমদানি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, কিন্তু এতদিন সরকার তা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা BRTA মানি যেন দুর্ভোগ, অনিয়ম আর ঘুষ বাণিজ্যের আখড়া, যেখানে সবাই অসহায় কর্তৃপক্ষের সহযোগী শক্তি দালালদের কাছে। কোনো কিছুতে ঠেকানো যায় না যাদের দৌরাত্ম্য আর অসৎ কিছু কর্মকর্তার কারণেই পরিস্থিতির এই ভয়াবহতা, এমন অভিযোগ প্রতিষ্ঠানটির সর্বত্রই। পরিবহন খাতের অনিয়ম, ভোগান্তি আর অসঙ্গতি নিয়ে আক্তার হোসেনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ছবি স্বপন দেওয়ানের। BRTA কার্যালয়ের সামনের এই চিত্র দীর্ঘদিনের। সারা দেশের যান্ত্রিক সব যানবাহন চলাচলের বৈধতা দেওয়ার কাজটি যে প্রতিষ্ঠানটির, তার শাখা অফিসের এই চিত্রই বলে দেয় এখানে অনিয়ম আর অবৈধতার মাত্রা কতটা। BRTA ভোগান্তির শিকার হচ্ছে এইসব বাড়ির মালিক এবং চালকরা। তারা বলছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ঘুষ ছাড়া এখানে মিলছে না ফিটনেস সার্টিফিকেট। বলতেছে যে এটা পুরানা গাড়ি, এটা চলবে না, এটা ফিটনেস হবে না। যখন এই টাকা দিছি 1500, পরে আপনি পরে আসেন, পরে ঠিকই কাজ হয়ে গেছে বিকেলে। গাড়ির যদি 100% ঠিকও থাকে, একেবারে 100% ঠিক আছে, তারপরেও টাকা দিতে হয়। সরকারি এই প্রতিষ্ঠানটির প্রতিটি কাজের সঙ্গে দালালদের রয়েছে অপতৎপরতা। শুধু কার্যালয়ের সামনেই নয়, আশেপাশের রাস্তা সহ সর্বত্রই দালালদের দৌরাত্ম্য। অফিসটির ভেতরের অবস্থা আরো দুঃসহ। ভোক্তা আর কর্মকর্তা কর্মচারীদের চেয়ে দালালদের সংখ্যাই বেশি।
প্রতি মুহূর্তে যাদের শিকার হতে হচ্ছে গাড়ির সনদ নিতে আসা লোকজনকে। মেইন গেট দিয়ে ঢোকার সময় দেখা যাচ্ছে অনেকেই জিজ্ঞেস করছে আপনি কি কাগজ আছে দেন, কি কাজ দেন, অনেকটা পারলে ব্যাগ সহ টেনে ধরার চেষ্টা করতেছে। দালাল বললো কি করবো না, আমি বললাম যে লাইসেন্স এই যে নবায়ন করা দরকার, আমার লাইসেন্স হারিয়ে গেছে। তারপরে উনি দেখলো, সব দেখার পরে বললো যে আপনার অফিসিয়াল ফি লাগবে 800 টাকা, আর এখানে অফিসে দিতে হবে 500 টাকা। 500 টাকার কোনো রসিদ দিয়েছে আপনাকে? না, কোনো রসিদ ডকুমেন্টস কিছুই দেয়নি। ভোক্তাদের এই অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে কর্মকর্তাদের কেউ কেউ বলছেন তারা দালাল নামে কাউকে চেনেন না। দালালদের কোনো সহযোগিতা না, এখানে কোনো দালালের সহযোগিতা আমরা প্র্যাকটিক্যালি গাড়ি দেখি, গাড়ি দেখার পর মূল মালিক আসে বা মূল মালিক না আসলে তাদের একজন প্রতিনিধি আসে। অথচ ছবি তুলে ধরেছে এই কর্মকর্তার মিথ্যাচারের মাত্রা, যার আশেপাশে রয়েছে দালালদের আনাগোনা। এসব দালালদের একজন লিটন, যার কাছ গাড়ি না দেখে সনদ পাইয়ে দিতে সহায়তা করা। এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে লিটন নিজেকে বিআরটিএর কর্মচারী পরিচয় দিলেও দেখাতে পারেননি পরিচয়পত্র। কি আপনি বিআরটিএর কি? বিআরটিএর কি আপনি? সহকর্মী। কিসের সহকর্মী? ফিটনেসের। ফিটনেস সহকর্মী বলতে কোনো পোস্ট নাই। জি জি, ফিটনেসের সহকর্মী বলে তো কোনো পোস্ট নাই। যে দেখতেছেন আমরা কাজ করতেছি এটাই। কিসের কাজ দেখি? আপনি দেন আইডি কার্ড দেখি। জি, আইডি কার্ডটা দেখি, সহকর্মীর আইডি কার্ড। আইডি কার্ড নাই আমার। কেন আইডি কার্ড নেই? আমার অফিসে জিজ্ঞাসা করেন। অফিসের কার্ড দেবে না? না। এই যে লাল গেঞ্জি, না না, ওই যে ওরা এন্ট্রিটা দেয় আর কি, খাতার মধ্যে এন্ট্রি করে। কোনো বিআরটিআর এমপ্লয়ি না এখানে। এবং ওর মাধ্যমে কিন্তু সিস্টেম গুলো হয়। খবর পেয়ে আসছে। না না, এটা আমি তো এখানে আসছি নতুন। আপনি? হ্যাঁ, নতুন আসছেন? জি। নতুন আসলে দেখবেন না? না, জানি মানে বিআরটিআর কর্মচারী না, তারপরও সে এই ব্যাপারে আপনি এডি স্যারের সাথে একটু আলাপ করতে হবে। তারা এন্ট্রি দেওয়ার তো অধিকার রাখে না, তাই না? এই প্রতিষ্ঠানটিতে বাড়তি টাকায় সবই যে বৈধতা পায় তা কারো অজানা নয়। বিআরটিকে প্রকৃত অর্থেই স্বচ্ছ ও জবাবদিহিতার পর্যায়ে নিতে দরকার সরকারের কঠোর নজরদারি। আক্তার হোসেন, RTV, ঢাকা। জাতীয় শিক্ষা শিশু নীতি 2011 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার 102তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। এই নীতির আওতায় 18 বছরের নিচে সবাই শিশু হিসেবে গণ্য হবে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মালয়েশিয়া সফর বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।